মাধ্যমিক পরীক্ষার মাত্র 7 দিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর। কোচিং বাণিজ্যের অভিযোগে উইলস লিটল ফ্লাওয়ারের 30 শিক্ষককে দুদকের নোটিশ। হোলি আর্টিজানে হামলার জন্য পাশের দেশ থেকে টাকা সরবরাহ করেছিল রিপন। ব্রিফিং এর অ্যাপ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে পাকিস্তানের অর্থায়ন বলছেন বিশ্লেষকরা। অতীতের সরকারগুলোর মতো দিয়েই দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর মামলার কার্যক্রম কানাডার ফেডারেল আদালতে উঠছে মার্চে, জানালেন হাই কমিশনার। এবং ধর্মীয় উস্কানি ও বিরোধ সৃষ্টির অভিযোগের মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কার্যকরের প্রতিবেদন দাখিল 18 ফেব্রুয়ারি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। মাধ্যমিক পরীক্ষা শুরুর মাত্র 7 দিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি জানান, এবছর অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো বিশেষ খামে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি পরীক্ষায় সর্বপ্রথম 1979 সালে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা তীব্রতা লাভ করে 2014 সাল থেকে। পিএসসি, জেএসসি সহ এসএসসি ও সমমানের পরীক্ষায়ও প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়। প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি দেশের শিক্ষাবিদরাও নানা আন্দোলন ও কর্মসূচি পালন করেন। তবে সরকারের নানা পদক্ষেপ ও কঠোর নজরদারির কারণে গেল বছর এসএসসিতে প্রশ্ন ফাঁসের কোনো সত্যতা মেলেনি। এ অবস্থায় আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে নতুন সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বিকেলে সচিবালয়ে পরীক্ষা উপলক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ ঘটনায় জড়িতরা কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি আছে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট, সরাসরি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি ছাড়া আর কেউ কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। যারা প্রশ্নপত্র বহন করে নিয়ে যান তারাও কোনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ছবি তোলার ব্যবস্থা বা ইন্টারনেট সংযোগ আছে, এই ধরনের কোনো ফোন কোনো কেন্দ্র সচিব ব্যবহার করতে পারবেন না। এদিকে পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেন তিনি। পরীক্ষা শুরুর 1 সপ্তাহ আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। গুজব চিহ্নিত করা এবং তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে বিটিআরসি এবং তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সেল রয়েছে। তারা এই পরীক্ষার ক্ষেত্রেও অন্য সকল ক্ষেত্রের মতো এই পরীক্ষার ক্ষেত্রেও তারা তাদের দায়িত্ব পালন করবেন। তবে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনকে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের পাশাপাশি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। এখানে প্রথম বিষয় হচ্ছে যে প্রশাসনের কমিটমেন্ট থাকতে হবে। প্রশ্নপত্র যেখান থেকে হচ্ছে, যে কমিটি প্রশ্নপত্র করছে, যেখানে প্রিন্টিং হচ্ছে, যেখান থেকে পৌঁছাচ্ছে সেন্টারগুলোতে যারা যে প্রশাসক আছে তাদের সবার মধ্যে একটা অ্যালার্টনেস থাকতে হবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীকে হলে প্রবেশের বাধ্যবাধকতার কথা জানান শিক্ষামন্ত্রী। এবছর সারা দেশে পরীক্ষার্থীর সংখ্যা 25,73,851 জন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 30 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দুদক। রোববার এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। দুদক সূত্রে জানা গেছে, ওই 30 শিক্ষক আর কোচিং করাবেন না বলে 2017 সালে অঙ্গীকারনামা দিয়েছিলেন। কিন্তু এরপরও তারা নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের আবারও কোচিং করতে বাধ্য করার অভিযোগ ওঠে। এ অবস্থায় দুদক তদন্তে নামলে অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরই পরিপ্রেক্ষিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 30 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠায় দুদক। হোলি আর্টিজানে হামলা চালানোর জন্য পাশের একটি দেশ থেকে বিপুল অঙ্কের টাকা, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হয়েছিল। এ ঘটনার চার্জশিটভুক্ত পলাতক আসামি মামুনুর রশিদ রিপনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে কথা জানায় র্যাব। হামলার ঘটনায় গ্রেফতার আসামিদের ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল জেএমবি।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর উদ্দেশ্য থেকেই অর্থায়ন করেছিল পাকিস্তান। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালে দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার 2 বছরের বেশি সময় পর গেল বছরের 23শে জুলাই 8 জনকে আসামি করে দেওয়া হয় এই মামলার চার্জশিট। এদের মধ্যে মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদ পলাতক ছিল। অবশেষে শনিবার রাতে গাজীপুরের বোটবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় রিপনকে। র্যাব জানায়, হলি আর্টিজান হামলার সঙ্গে জড়িতদের বেশিরভাগই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার কিংবা অভিযানে মারা পড়লেও পলাতক ছিল রিপন। পরিকল্পনা করছিল গ্রেফতার চার্জশিটভুক্ত আসামিদের আদালতে আনা নেওয়ার সময় ছিনিয়ে নেয়ার। 2014 সালের মতন আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। হলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়ে সেখানে আদালতে নিয়ে আসা হয়, সেরকম একটি প্ল্যান তারা করেছে। হলি আর্টিজান হামলা বাস্তবায়নের জন্য পাশের একটি দেশ থেকে রিপন বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করেছিল বলে দাবি র্যাবের। এই টাকার উৎস সম্পর্কে তথ্য পাওয়া যায়নি বলছে র্যাব। 39 লক্ষ টাকা সরোয়ার জাহানকে সে প্রেরণ করে হলি আর্টিজান যে হামলা হয়েছিল, হামলার পূর্বেই সে সর্বমোট যে বিভিন্ন রকমের যে অস্ত্র যেগুলি ব্যবহার হয়েছিল সেগুলো সে সরবরাহ করেছিল। উৎস এবং রিসিভার কারা আছে, কারা তাকে টাকাগুলি, কোন ওয়েতে টাকাগুলি আসছে, এগুলি প্রত্যেকটা বিষয় আসলে এখনই বলা সম্ভবপর নয়। তবে ঘটনার পর মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজমের তথ্য ছিল মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে পাশের একটি দেশ হয়ে এই টাকা ও অস্ত্র আসে। গুলশান ঘটনার আগে অর্থ যেটি পাওয়া গিয়েছিল সেটি হুন্ডির মাধ্যমে এসেছে। অস্ত্রের ক্ষেত্রে অস্ত্র সীমান্ত পেরিয়ে এসেছে, তবে এটি ইন্ডিয়ার ভিতর দিয়ে এসেছে, এটি আমরা তদন্তে পেয়েছি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে কাদের টাকা থাকতে পারে সেটি সবারই জানা। বাংলাদেশকে অকার্যকর ও জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে যারা লিপ্ত, এসবের পেছনে থাকতে পারে তাদের হাত। বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র, পাকিস্তানপন্থী রাষ্ট্র, পাকিস্তানি আদর্শের রাষ্ট্র পরিণত করবার জন্য অত্যন্ত সুকল্পিতভাবে তারা বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরো বলেন, দেশে যদিও বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, তবে দীর্ঘমেয়াদে এটি নির্মূল করতে হলে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কেও সজাগ থাকতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অতীতের সরকারগুলোর প্রশ্রয়ী দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজ থেকে এই ব্যাধি যে কোনো মূল্যে দূর করা হবে। রোববার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দূর করা সহ সারা দেশে শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এখনো মন্ত্রিসভার বৈঠক শুরু না হলেও বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা 10টার কিছু পরে তিনি সচিবালয়ে পৌঁছে পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই দিক নির্দেশনামূলক সূচনা বক্তব্যে তিনি বলেন, অতীতের সরকারগুলো মদদ না দিলে জঙ্গিবাদের ব্যাধি সম্প্রসারিত হতো না সমাজে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটলো, বাংলা ভাই সৃষ্টি হলো, ততদিন সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল এই সমস্ত কালো ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা। আমরা সেটা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পেরেছি, এই জন্য আমি আমাদের পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক এসব সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন শেখ হাসিনা। মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা, সেটা আমাদের অব্যাহত থাকতে হবে। এই জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা আমাদের নিয়ন্ত্রণ রাখতেই হবে সব সময়, কারণ এটা শুধু বাংলাদেশের, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এছাড়া ট্রাফিক ব্যবস্থার কার্যকর নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্ঘটনা কমানো সহ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে। ট্রাফিক জ্যাম একটা বিরাট সমস্যা, আমাদের এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আমি যেটা লক্ষ্য করি যে ট্রাফিক জ্যামের জন্য বা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যারা আমাদের রাস্তায় চলাচল করে তারাও যেমন দায়ী, চালকরাও দায়ী, সকলের মাঝে এটাকে একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করা। আগামীতে চাহিদা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব বিভাগে পরিবহন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে এগিয়ে যেতে হবে প্রতিটি বাহিনীকে। প্রযুক্তি
পরিবর্তন হচ্ছে এবং উন্নত হচ্ছে, এবং তার সঙ্গে আমাদের সবসময় তাল মিলিয়ে চলতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে পাঠানোর মামলার কার্যক্রম আগামী মার্চে শুরু হবে। একথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। তিনি জানান, নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর আইনি লড়াইয়ের অগ্রগতি হিসেবে মামলাটি কানাডার ফেডারেল আদালতে তোলা হবে। কানাডার প্রতিনিধি শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর শরণার্থী সংক্রান্ত একটি আবেদন 2004 সালে খারিজ করে দেন দেশটির আদালত। ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে 2007 সালে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। এরপর নূর চৌধুরীকে দেশে ফেরাতে গত বছর কানাডার ফেডারেল আদালতে মামলা করা হয়। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এই বিষয়ে জানান, ফেডারেল আদালতের সিদ্ধান্তের পর নূর চৌধুরীর অবস্থানের বিষয়টিও জানা যাবে। বঙ্গবন্ধুর একজন ঘৃণ্য খুনি, সে টরন্টোতে রয়েছে এবং তাকে প্রত্যাবর্তনের এই বিষয়টি আমরা ছিল যে এটি আমরা বর্তমান সরকারের কাছেও, অর্থাৎ বর্তমান ইমিগ্রেশন মিনিস্টারের কাছেও আমি লিখেছিলাম এই বিষয়ে, যে তার স্ট্যাটাসটা জানানোর জন্য, যে তার স্ট্যাটাসটা কি, যে কারণ সে এখন কি সেটা অ্যাপ্লাই করেছিল যে সিটিজেনশিপের জন্য, সেটা দেওয়া হয়নি আর কি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বঙ্গবন্ধুর অন্য খুনিদের মতো নূর চৌধুরীর সাজাও কার্যকর করা সম্ভব হবে। কানাডার ফেডারেল কোর্টে এটি মার্চ মাসে এটির উপরে হবে ডিসিশন, এটা একটা দেয়া হবে। বাংলাদেশ হাই কমিশনের আশা, কানাডার অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি আর ঝুলিয়ে না রেখে একটি সিদ্ধান্তে আসবে। আদালতের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়েছে হাই কমিশন। যদি আদালত নূর চৌধুরীর প্রি রিমুভাল অ্যাসেসমেন্ট রিস্ক আবেদন খারিজ করে দেন, তবে তাকে ফেরত আনার পথে আর কোনো বাধা থাকবে না। পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত আসামি হিসেবেও তাকে ফেরত আনতে কাজ করছে হাই কমিশন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 2010 সালে 5 জনের সাজা কার্যকর হয়। আর পলাতকদের মধ্যে খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে আছে। তাকে ফেরত আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান। খুনি আব্দুর রশিদ পাকিস্তানে এবং শরীফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে অবস্থান করছে। খুনি রিসেলদার মুসলেউদ্দিন আহমেদ জার্মানিতে আছে বলে মনে করা হয়। এছাড়া হত্যাকারী আব্দুল মাজেদের অবস্থানের বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা পলাতক থাকাকালীন জিম্বাবুয়েতে মারা যায়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ ব্যাপারে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। 2014 সালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2014 সালের 14 অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তব্য দেন বেগম জিয়া। সে সময় তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে, আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। দীর্ঘদিন ঝুলে থাকার পর বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত রোববার এই আদেশ দেন। প্রবাসের সময় আরো থাকছে, তাদের লোকজন আসলে আপনারা মন্ত্রণালয়কে জানাননি কেন? এদের তো লাভ, এদের টাকা আসতেছে, ড্যামারেজ আসতেছে। ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া 2টি অকেজো উড়োজাহাজ ফেরত দিতে ব্যর্থ হয় বিমান প্রতিমন্ত্রীর ক্ষোভ। প্রতি মাসে গচ্চা যাচ্ছে 10 কোটি টাকা। এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন তফসিল। ভোট গ্রহণ হতে পারে মার্চের মাঝামাঝিতে, এমন তথ্য জানিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা। এদিকে সান্ধ্যকালীন কোর্সে স্নাতকোত্তর, এমফিলের শিক্ষার্থী বা অন্য কোনোভাবে ছাত্রত্ব থাকা শিক্ষার্থীরা প্রার্থী হতে পারবেন না বলে চূড়ান্ত সুপারিশ করেছে গঠনতন্ত্র সংশোধন কমিটি। বিস্তারিত বেলায়েত হোসেনের রিপোর্টে। প্রায় 40,000 ছাত্রছাত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান। প্রতিটি আন্দোলন সংগ্রামে এখানকার শিক্ষার্থীদের অবদান লেখা ইতিহাসের পাতায়, যার পেছনে বরাবরই ভূমিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। যদিও 90-এর পর অচল হয়ে পড়ে এর কার্যক্রম।
ছাত্র সংগঠনগুলোর আন্দোলন ও বিভিন্ন মহলের দাবির মুখে আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখে ডাকসু নির্বাচন। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা জানালেন 1 সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের যারা ভোটার তাদের তালিকাটি প্রকাশ করব। অন্তত 6 বা 7 দিন সময় দেব, যাতে করে শিক্ষার্থীরা সবাই দেখতে পারে যে তালিকাটি সঠিকভাবে আছে কিনা। আমরা আশা করছি 1 সপ্তাহের মধ্যে শিডিউলটাও ঘোষিত হবে। নির্বাচন সম্পন্ন করার ইচ্ছা হচ্ছে মার্চের 2য় সপ্তাহ অথবা 3য় সপ্তাহের শুরুতে। তিনি জানান, নির্বাচন পরিচালনার জন্য প্রাথমিক প্রস্তুতি এগিয়ে গেছে প্রায় 80%। স্বাধীন বাংলাদেশের এই 47 বছরে ডাকসু নির্বাচন হয়েছিল মাত্র 7 বার। দীর্ঘ 28 বছরের জট কাটিয়ে 8মবারের মতো নির্বাচনের পথে গৌরবান্বিত এই ছাত্র সংসদ। ছাত্র সংগঠনগুলোর ব্যস্ততাও তাই বেশি। কেউ জোটভুক্ত আর কেউ এককভাবে তৈরি করছে প্রার্থী প্যানেল। প্রণয়ন করা হচ্ছে নির্বাচনী রূপরেখা। এককভাবে নির্বাচনে অংশ নেবে ছাত্রলীগ এবং ছাত্রদল, আর বাম প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে এক করে নির্বাচনে নামছে ছাত্র ইউনিয়ন। সবার সাথে কথা বলবো, ছাত্রলীগে যারা রয়েছে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে সম্ভব সেরাদেরকে দিয়েই, যাদের অ্যাকসেপ্টেন্স রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, সব তাদেরকে দিয়ে আমরা ফুল প্যানেল ঘোষণা করবো ইনশাল্লাহ। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভিতরে ইন্টারনাল কিছু বৈঠক হয়েছে বা হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা অবশ্যই আশাবাদী যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এককভাবে এই নির্বাচনে যাব। ছাত্র ফ্রন্ট ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী সহ আমাদের যে প্রগতিশীল জোট রয়েছে, সেই জোট আমরা একতাবদ্ধ ইলেকশনের জন্য আমরা মিটিং করেছি, আমরা চেষ্টা করছি। ক্যাম্পাসের প্রতিটি আড্ডা এখন ডাকসু নির্বাচনের আলোচনা। একটি শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক ছাত্র প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় সাধারণ শিক্ষার্থীরা। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ, চলছে চলবে। নিজেদের অন্তর্কোন্দল আর অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপির পতন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু সাংবাদিকদের জন্য নয়, দেশের জন্য, দেশের সব মানুষের জন্য কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন। তবে সাংবাদিকদের যে এই সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা আছে, আমি এক কথাই বলবো, সেগুলো দূর করার লক্ষ্যে আমি কাজ করব। যখন কোনো রাজনৈতিক দল জনগণের স্বার্থে রাজনীতি না করে নিজেদের স্বার্থে রাজনীতি করে, তখন তারা তো জনগণের ভালোবাসা পেতে পারে না, জনগণের সমর্থন পেতে পারে না। তাদের নিজেদের দলের মধ্যে কোনো ঐক্য নাই, একে অপরকে বিশ্বাস করে না। রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে এই মাসেই আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মামলার বাদী এবং আসামি কে হবেন তা বাংলাদেশের পক্ষে নিয়োগ করা মার্কিন আইনজীবী ঠিক করবেন। প্রিপারেশন নিচ্ছি মামলা করার জন্য। তো মামলাটির সময় হলো আমাদের এই মাসের মাঝে আমরা করবো ভাবছি, আমাদের টাইম ফ্রেমের মাঝে করবো। কার বিরুদ্ধে মামলা করবে, কে মামলা করবে, এখন এইগুলো কিছু সিদ্ধান্ত হয় নাই। আমরা কয়জনকে বাদী রাখবো, কয়জনকে আসামি রাখবো, কয়জনকে সাক্ষী রাখবো, এগুলো সব ডিসাইডেড হবে এট এ লেটার স্টেজ, যেটা আমাদের লয়াররা এবং আমাদের যা একটা ওনাদের কাউন্টার পার্ট যারা আমাদের লয়ার, দুজন বসে ঠিক করবেন। রোহিঙ্গা সমস্যার খুব দ্রুত সমাধান না হলে বাংলাদেশ, মিয়ানমার সহ এই অঞ্চলের দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই চীন সহ আঞ্চলিক ও পশ্চিমা দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বাংলাদেশে সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি ও জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা চাই একটা সলিউশন, তাড়াতাড়ি হলে সুবিধা, আর দীর্ঘায়িত হলে সেখানে অনিশ্চয়তা দেখা দিতে পারে। তাতে মায়ানমারের জন্য সমস্যা হবে, বাংলাদেশের সমস্যা হবে, থাইল্যান্ড কিংবা অন্যান্য রিজিওনাল কান্ট্রি যেটা আঞ্চলিক দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী ভারত এবং যাদের চায়নাও তাদের উদ্দেশ্য হয়তো হাসিল করতে পারবে না। এই জন্যে এই ইস্যুর তাড়াতাড়ি সমাধানটা আমরা চাই। আরও কিছু রাষ্ট্র আছে, তাদেরও অ্যাক্টিভ সহযোগিতা আমাদের প্রয়োজন। নেপাল, চীন, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার সকালে রাজধানীর রেল ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, রেলের বড় প্রকল্পগুলোর অগ্রাধিকার দিয়ে তা বাস্তবায়ন করা হবে। আমাদের যে প্রতিবেশী যে দেশগুলি, তাদের সঙ্গে যে কানেক্টিভিটি, সেটাও কিন্তু রেল সংযোগের মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে
এটির যে বৃহত্তর যে পরিসর ট্রান্স এশিয়া, এইটির সঙ্গে কিন্তু সেই পরিকল্পনা ইয়ে করতে কারণ এটা মায়ানমারের সঙ্গে যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে চীনের সঙ্গে সেই কানেক্টিভিটিটা আমরা পেয়ে যাব। এই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পদ্মা সেতুর সার্বিক কাজের অগ্রগতি ৬৩% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০৪১ সালের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ও অবকাঠামো নির্মাণ সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। রোববার সকালে সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর চলমান বেশ কিছু বড় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। এই দেশের সক্ষমতার বিচারে যদি দুটি যুগকে আলাদা করতে হয় তবে তার একটি হবে পদ্মা সেতুর আগের বাংলাদেশ, আর অপরটি পদ্মার বুকে নিজেদের টাকায় সেতু নির্মাণ করতে চাওয়া সাহসী বাংলাদেশের যুগ। এমন সাহস দেখানো বাংলাদেশে এখন খরস্রোতা পদ্মায় সেতু দৃশ্যমান। সার্বিক কাজের অগ্রগতি ৬৩%। রোববার সেতু ভবনে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও সরকারের হাতে থাকা এমন বেশ কটি মেগা প্রকল্পের অগ্রগতি জানাতে ব্রিফিং করেন সেতুমন্ত্রী। নদী শাসন হয়েছে 50%, সার্বিক অগ্রগতি হয়েছে 63%। কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ প্রকল্প, এর অগ্রগতি 30%। 2022 সালে টানেলটি নির্মাণ কাজ শেষ হবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে কাজের অগ্রগতি জানানোর পাশাপাশি ইতিমধ্যে নির্মিত সেতুগুলোতে অর্জিত টোল আদায়ের বিবরণ দেন। মুন্সিগঞ্জ ব্রিজটাতে আসতো 2 লাখ টাকা, এখন আসতেছে 4 লাখ, 4.5 লাখ টাকা। দাউদকান্দি ব্রিজে তখন টোল আসতো অ্যারাউন্ড 40 থেকে 45 লাখ টাকা পার ডে, কিন্তু এখন কিন্তু 95 থেকে 1 কোটি টাকা ডেইলি মতো আসে। এছাড়াও আগামীতে পরিকল্পনায় থাকা যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল, ঢাকা ইস্ট ওয়েস্ট উড়াল সড়ক সহ বেশ কিছু প্রকল্পের ব্যাখ্যা দেন মন্ত্রী। ঢাকা শহরের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়। 8 নম্বর 2017 তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক এটা অনুমোদিত হয়। বাংলাদেশকে উন্নতির চূড়ায় পৌঁছাতে কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। যারা আছেন নতুন উদ্যমে কাজ করতে হবে ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ইজিপ্ট এয়ার থেকে লিজ নেওয়া দুটি উড়োজাহাজ ফেরত দিতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিমান প্রতিমন্ত্রী ও সচিব। দুটি বিমানই ভিয়েতনামে অকেজো পড়ে থাকলেও শর্ত অনুসারে প্রতি মাসে লিজদাতা প্রতিষ্ঠানকে 10 কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তরে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, উড়োজাহাজ দুটি দ্রুত ফেরত দিতে 1 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক পরিস্থিতি জানতে কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বিমান প্রতিমন্ত্রীর এই বৈঠক। উঠে আসে বিমানের লাভ লোকসান ও লিজে উড়োজাহাজ ভাড়া নেওয়া সহ বিভিন্ন বিষয়। এ সময় বিমানের গলার কাটা হয়ে দাঁড়ানো মিশর ইজিপ্ট এয়ার থেকে লিজে নেয়া দুটি বোয়িং 777 ইয়ার উড়োজাহাজ নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী ও সচিব। সার্বিক বিষয় মন্ত্রণালয়কে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আসলে কি ঘটছে, কোথায় ভিয়েতনাম আর আমরা এখানে পড়ে আছি, তারা যা বলছে আমরা সেটা বিশ্বাস করছি। যখন এই বিষয়টা নিয়ে এতটা জটিলতা হচ্ছে, তাহলে মন্ত্রণালয় সচিব হিসাবে আমি জানলাম না কেন যে তারা ওখান থেকে আসছে? আমি নিজে তাদের সাথে কথা বলতাম। তো হাইড এন্ড সিক তো আপনারাই করছেন। এমডি সাহেব, আপনি অথবা আপনার সচিব সাহেব সহ মিশরে কিভাবে রিসেন্টলি একটা ইয়ে করে সমাধান নিজে গিয়ে করতে হবে। এদের তো লাভ, এদের টাকা আসতেছে, ড্যামারেজ আসতেছে। ভুল স্বীকার করলেও এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আমরা যে ভুলগুলো করেছি, লেসনগুলো আমরা লিখে রাখছি এবং স্যার ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো হবে না। 16 ফেব্রুয়ারি স্যার টাইম ঠিক হয়েছে স্যার, আমরা ডাইরেক্টর গিয়ে স্যার ওদের সঙ্গে বসবো এবং ওই সময় রিভিউ হবে যে স্যার আমরা হাউ টু সেটেল ইট, এবং 28 ফেব্রুয়ারি একটা টাইমলাইন ধরা হয়েছে স্যার। চেষ্টা করবো এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য। এরপর আমরা বিয়ন্ড দ্যাট স্যার প্রবাবলি উইল নট গো ফর মেইনটেনিং দ্যাট ওয়ান স্যার। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও উড়োজাহাজ দুটি ফেরত দিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এগ্রিমেন্টে ছিল বিমান যেভাবে আনা হয়েছে দেওয়ার ক্ষেত্রে ঠিক সেইভাবেই ফেরত দিতে হবে। এটা মেনটেন করতে গেলে যে পার্টসগুলো দরকার, পার্টসগুলো অ্যাভেলেবল না। বিমানগুলা ভিয়েতনামে পাঠানো হয়েছে এবং করেসপন্ডেন্স চলছে লিজিং অথরিটির সাথে, এবং আমরা চেষ্টা করব যদি পার্টস যদি অ্যাভেলেবল নাই হয় সেই ক্ষেত্রে আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আমরা যদি ক্ষতিপূরণ কিছু দিতে হয় সেইভাবে দিয়ে আমাদের এই অবস্থা থেকে অব্যাহতি পাইতে হবে।
ভবিষ্যতে লিজ নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত বছর চট্টগ্রাম বন্দর 29 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়েছে, আর জাহাজ এসেছে প্রায় 4000। কয়েক বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কয়েকটি নতুন জেটি এবং ইয়ার্ড চালু হওয়ায় বন্দরের প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। সাক্ষর টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক বছর ধরে 10 থেকে 12% হারে প্রবৃদ্ধি অর্জন করছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। সেই অনুযায়ী 2018 সালে 20 লাখ এবং 2020 সালের মধ্যে 25 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু গত বছর 2018 সালে বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডেলিং করেছে 29 লাখ 3,000 কন্টেনার। এর আগে 2016 সালে কন্টেনার হ্যান্ডেলিং 20 লাখ ছাড়িয়ে যায়। বে টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এটা অলরেডি ল্যান্ড ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়ে গেছে। এছাড়া লালদিয়া টার্মিনাল এবং আমাদের ইন্টারনালি অনেক ইয়ার্ড আমরা সম্প্রসারণ করছি। আগে চট্টগ্রাম বন্দরে আসা প্রতিটি জাহাজকে সর্বনিম্ন 72 ঘন্টা থেকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত পণ্য খালাসের জন্য অপেক্ষা করতে হতো, ফলে জাহাজ মালিকদের ক্ষতির মুখে পড়তে হতো। কিন্তু গত বছরের মাঝামাঝিতে বন্দরে স্থাপন করা হয়েছে 6টি গ্যান্ট্রি ট্রেন, ফলে কন্টেনার উঠানামায় গতি এসেছে আর জাহাজ আসার পরিমাণও বেড়েছে। বন্দরে যে ইকুইপমেন্ট স্বল্পতা ছিল সেই ইকুইপমেন্ট স্বল্পতা কমেছে। 6টা গ্যান্ট্রি ট্রেন এসেছে, আরও অনেক ইকুইপমেন্ট আসতেছে। এগুলি হলে পরে আমাদের যে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটারই কিন্তু সক্ষমতা বাড়বে। এদিকে গত কয়েক বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কয়েকটি নতুন জেটি এবং ইয়ার্ড সক্রিয় হয় বন্দরে প্রবৃদ্ধি বাড়ছে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারী এই ব্যবসায়ী। বন্দরের যে কার্যক্রম যেভাবে হচ্ছে এগিয়ে যাচ্ছে, সেখানে আপনার 2020 সালে যেটা সম্পন্ন হওয়ার কথা ছিল, ভলিউম যেটা হওয়ার কথা ছিল, যেটা আমরা 2018 সালে এটা হয়ে গেছে। এটার মূল কারণ হলো রাজনৈতিকভাবে খুব একটা অস্থিতিশীল দেশ ছিল না। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন গত বছর চট্টগ্রাম বন্দরের সার্বিক প্রবৃদ্ধি হয়েছে 12.98%। এর মধ্যে কন্টেনার উঠানামায় প্রবৃদ্ধি হয়েছে 8.88% এবং জাহাজ আসার প্রবৃদ্ধি 11.19%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিপন্ন প্রায় প্রজাতির 469টি পাখি উদ্ধার, গ্রেফতার 10। নানা মেয়াদে সাজা ভ্রাম্যমাণ আদালতের। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গিয়েছেন। রোববার দুপুর 12:40 হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হোসেন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুকসানা খান মোর্শেদ। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সহ দলের সিনিয়র নেতারা। এর আগে এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছিল তার অবর্তমানে দলের প্রধানের দায়িত্ব পালন করবেন কো চেয়ারম্যান জিএম কাদের। দেখছেন প্রবাসী সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মা ও ছেলের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি এবং সড়ক অপ্রশস্ত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধি আলমামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রোববার বিকেলে স্ত্রী ও শিশু ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নাটোরের বাঁশবাড়িয়া থেকে রাজশাহীর আড়ানি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন খালিদ হোসেন। পথে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খালেদ, তার স্ত্রী সোনিয়া, 6 বছরের শিশু তাসফিকের মৃত্যু হয়। ধাক্কা লেগে ওনাদের উপরে চাকা চলে গেছে, পিছনের চাকা ট্রাকে হয়তো এখন স্পট জায়গায় উনি মারা গেছে। বালু ট্রাক রাস্তা সরু, রাস্তা সম্প্রসারিত হওয়া দরকার, এক্সটেনশন হওয়া দরকার। দুর্ঘটনার পর সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বালু ট্রাকের সাথে দ্রুত বেগে মোটরসাইকেল চালাচ্ছিল, বালু ট্রাকের সাথে ধাক্কা লেগে জায়গায় এক্সপোর্ট মারা যায়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। সময় সংবাদ, নাটোর। এদিকে নারায়ণগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে যুবলীগ নেতা সহ 4 জন নিহত হয়েছেন। রোববার ভোরে সোনারগাঁও উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে প্রাইভেট কারে 3 কর্মীকে নিয়ে 2500 যাচ্ছিলেন উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মুক্তার। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাজীপুর মদনপুর বাইপাস সড়কের পাশে খাদে পড়ে যায় প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলে শহীদুল্লাহ সহ 4 জন নিহত হন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা পক্ষের 6ষ্ঠ দিনেও সড়কে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। যেখানে সেখানে গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা, পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার না করা সহ নানা অনিয়ম দেখা গেছে আগের মতোই। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও সাধারণ মানুষকে আইন মানাতে বেগ পেতে হয় তাদের। জনসংখ্যার বাড়তি চাপ ও সচেতনতার অভাবেই কারণ উল্লেখ করে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদ ট্রাফিক পুলিশের। গত 15 জানুয়ারি শুরু হওয়া ট্রাফিক পক্ষ শেষ হবে আগামী 31 জানুয়ারি। মান অনুযায়ী রাজধানীর মতিঝিল থেকে সচিবালয় পর্যন্ত রেস্তোরাঁগুলোকে গ্রেডিং করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 200 হোটেলের মধ্যে 18টিকে অতি ভালো বিবেচনায় গ্রিন স্টিকার দেওয়া হয়েছে। সনদ পেয়ে খাবারের দাম বাড়িয়ে না দিতে মালিকদের হুঁশিয়ারি করেন খাদ্যমন্ত্রী। মালিকরা সচেতন না হলে নিরাপদ খাদ্য নিশ্চিত সম্ভব নয় বলে মনে করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পচা মাছ, মাংস, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, রাজধানীর নামিদামি হোটেল রেস্তোরাঁর এমন অবস্থা। বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযানে জেল জরিমানা হলেও এখনো নিশ্চিত করা যায়নি নিরাপদ খাদ্য। এই অবস্থা থেকে উত্তরণে এবার বাংলাদেশে চালু হলো আন্তর্জাতিক মানের গ্রেডিং পদ্ধতি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 57টি হোটেল রেস্তোরাঁকে স্টিকার দেওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করলো এই পদ্ধতির। প্রথম ধাপে মতিঝিল ও সচিবালয় এলাকার 200টি রেস্তোরাঁ পরিদর্শন করে 18টিকে অতি ভালো বা গ্রিন, 39টিকে ভালো বা ব্লু স্টিকার দেওয়া হয়। খাবারের মান, পরিবেশ সংরক্ষণ প্রক্রিয়া সহ নানা বিষয়ের উপর নম্বর দেওয়া হয়। 90-এর উপরে নম্বর পাওয়া প্রতিষ্ঠানগুলো অতি ভালো, যার গ্রেড A+ এবং স্টিকারের রং হবে গ্রিন। 82 থেকে 89-এর মধ্যে ভালো, গ্রেড A, স্টিকারের রং ব্লু। 62 থেকে 79-এর মধ্যে B গ্রেড, স্টিকারের রং ইয়েলো। এসব প্রতিষ্ঠানকে 3 মাসের সময় দেওয়া হবে উন্নতির জন্য। আর যাদের নম্বর 59-এর নিচে তারা C গ্রেড, স্টিকারের রং অরেঞ্জ। সময় দেওয়া হবে 1 মাস, নতুবা তাদের লাইসেন্স বাতিল করা হবে। সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিন স্টিকার পাওয়া প্রতিষ্ঠানের মালিকেরা। আমরা যে ভালো ফুড দিচ্ছি, আমরা যে কাস্টমারকে সেফ ফুড দিচ্ছি, তো কাস্টমার কিভাবে জানবে? ডেফিনেটলি এই গ্রেডিং পদ্ধতির মাধ্যমেই জানবে। বেটার ট্রাই করে যেতে হবে যেন আমরা আরো বেশি ভালো করতে পারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সনদের অপব্যবহার রোধে নিয়মিত তদারকির কথা বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে রেস্তোরাঁ মালিকদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। কম লোকবল নিয়ে সেফ ফুড অথরিটি যেভাবে কাজ করছে, 3 বছরের মধ্যে যে আমাদের যে অগ্রগতি, আমি মনে করি এটা বিস্ময়কর অগ্রগতি, এটাকে স্বীকার করতেই হবে। ভালো রেস্টুরেন্টের সনদ পাওয়ার পর খাবারের দাম বাড়িয়ে না দিতে মালিকদের হুঁশিয়ার করেন খাদ্যমন্ত্রী। স্টিকার পাওয়া মানে আপনাদের জিনিসপত্রের দামটা বেড়ে যাওয়া, আপনাদের মান উন্নয়ন হওয়া, এটা যেমন ঠিক, তেমন যদি আমরা ওই রকম করতে যান তাহলে মানুষ কিন্তু আবার ঘুরে আবার চলে যাবে আবার স্বল্প মূল্যের দোকানে। শিগগিরই মোবাইল অ্যাপের মাধ্যমে এই গ্রেডিং করা রেস্তোরাঁ সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। কাজ করে যাচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল নরুটে মিয়ারচর চ্যানেলে ড্রেজিং এ দুর্নীতির অভিযোগ নিয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে যাচ্ছে বিআইডব্লিউটি এর একটি প্রতিনিধি দল। সেদিন থেকে বিশেষ ড্রেজিং মেশিনের মাধ্যমে কাজ শুরু করা হবে। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলে যোগাযোগের নরুট ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। নাব্য সংকটের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর ঢাকা বরিশাল নৌপথের মূল রুট মিয়ারচর চালু হলেও সেখানে বড় লঞ্চ চলাচল সম্ভব হচ্ছে না। লঞ্চ মালিক ও মাস্টারদের অভিযোগ, ড্রেজিং বিভাগের দুর্নীতি এর মূল কারণ। সময় সংবাদের এমন খবর প্রকাশের ভিত্তিতেই মিয়ারচর চ্যানেলে সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে তার নিয়োগের কথা জানায়। তিনি বর্তমান নৌপ্রধান এডমিরাল এম নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
পদোন্নতি দিয়ে 26 জানুয়ারি থেকে 2020 সালের 25 জুলাই পর্যন্ত 1 বছর 6 মাসের জন্য তাকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হলো। রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী 3 বছর ধরে উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 1978 সালে তিনি বাংলাদেশের নৌবাহিনীতে যোগ দেন। এবার প্রবাসের খবর। যুক্তরাজ্যের ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে এক বাংলাদেশিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারক জেমস এটকিন অভিযুক্ত মোহাম্মদ মিয়াকে এ সাজা দেন। মামলার বিবরণী থেকে জানা যায় 2017 সালের 24 ডিসেম্বর রাতে নর্দার্ন ইংল্যান্ডের কার্লিসেল শহরে ওই তরুণী ধর্ষণের শিকার হন। গত বছরের নভেম্বরে আসামি মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি সিলেটে বলে জানা গেছে। 5G সেবা চালু হলে মানুষের জীবনযাত্রা অনেকখানি পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসন মালয়েশিয়ার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ কুমার দাস। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন বিটি এক্সপার্ট আয়োজিত লিডার্স টকে তিনি কথা বলেন। 5G পঞ্চম প্রজন্মের তারহীন নেটওয়ার্ক প্রযুক্তি বলেও জানান তিনি। 5G প্রযুক্তিগত বৈষম্য দূর করতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন। এ সময় 5G প্রযুক্তি ব্যবসার ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে পারে সেসব বিষয়ে আলোচনা করেন বক্তারা। সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর আলী তারেক, নাজমুল হাসান, অসীম শাহ রায় সহ অনেকে। সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে দুবাইয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দুবাইয়ের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি নুরুন নবী রৌশনের সভাপতিত্বে মাসুদ ফরহাদ জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমিতির আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী আবু জাফর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন মুহুরী সহ কয়েকজন। এ সময় বক্তারা সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রবাসের সময় রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রায় প্রজাতির দেশীয় 469টি পাখি উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। একই সঙ্গে পাখি শিকার ও কেনাবেচার সাথে জড়িত চক্রের 10 সদস্যকে গ্রেফতার করে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা পাখিগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। প্রকৃতির অন্যতম অনুষঙ্গ পাখি। পাখির অবাধ ভীতিহীন বিচরণ, কিচিরমিচির শব্দ চঞ্চলতা জাগিয়ে রাখে প্রকৃতির বৈচিত্র্য, ধরে রাখে অপরূপ সৌন্দর্য আর প্রাকৃতিক ভারসাম্য। কিন্তু দিন দিন নানা প্রতিকূলতায় বিলুপ্ত হচ্ছে অনেক পাখি, যার মধ্যে এক শ্রেণীর অসাধু মানুষের পাখি শিকার অন্যতম কারণ। রোববার ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে এমনই অসাধু এক চক্রের 10 সদস্যকে আটক করে র্যাব ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। চক্রটি আইন অমান্য করে উত্তরবঙ্গ, হাওড়াঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহ এলাকা থেকে পাখি শিকার করে বাণিজ্যিকভাবে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা চলবে বলে জানালেন কর্মকর্তারা। এখানে মূলত এরকম 2টি বা 3টি চক্র রয়েছে, আর 3টি চক্রই কিন্তু চেনের মতো কাজ করছে। এক পক্ষ সংগ্রহ করে দিচ্ছে, শিকার করে দিচ্ছে, আরেক পক্ষ বিক্রয় করছে, আরেক পক্ষ এর মধ্যে সংরক্ষণ করতেছে। ঘুঘু, টিয়া, ময়না, শালিক এগুলো পরিবেশের একটি ভারসাম্য রক্ষা করে। তাছাড়া পাখির উপস্থিতিতে আপনি কিন্তু পরিবেশের হেলথ আপনি নির্ণয় করতে পারবেন। তো সুতরাং এই ধরনের পাখি যদি প্রকৃতি থেকে কমে যায়, আমাদের প্রকৃতি হয়ে যাবে হুমকির সম্মুখীন। অভিযানে উদ্ধার করা হয় দেশীয় বিভিন্ন প্রজাতির 469টি পাখি। পরে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় পাখিগুলো অবমুক্ত করা হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাধ্যমিক পরীক্ষার মাত্র 7 দিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ শিক্ষামন্ত্রীর। কোচিং বাণিজ্যের অভিযোগে উইলস লিটল ফ্লাওয়ারের 30 শিক্ষককে দুদকের নোটিশ। অলি আর্টিজানে হামলার জন্য পাশের দেশ থেকে টাকা সরবরাহ করেছিল রিপন। ব্রিফিং এ র্যাব। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতেই পাকিস্তানের অর্থায়ন বলছেন বিশ্লেষকরা। অতীতের সরকারগুলোর মদদেই দেশের জঙ্গিবাদের কবলে পড়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর মামলার কার্যক্রম কানাডার ফেডারেল আদালতে উঠছে মার্চে, জানালেন হাই কমিশনার।
এবং ধর্মীয় উস্কানি ও বিরোধ সৃষ্টির অভিযোগের মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিল 18 ফেব্রুয়ারি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।